আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় ৪ থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে। এখানে প্রথমেই বলা হচ্ছে যে বাংলাদেশ কত ডিগ্রি অক্ষরেখা ও কত দ্রাঘিমা রেখায় অবস্থিত। তো বাংলাদেশের হচ্ছে ২০.34 ডিগ্রি থেকে ২৬.38 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত এবং দ্রাঘিমা হচ্ছে ৮০.০১ ডিগ্রি থেকে ৯২.৪১ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। তো এটা মনে রাখার একটা উপায় হচ্ছে বাংলাদেশের মাঝখান দিয়ে হচ্ছে কর্কট ক্রান্তি যে রেখাটি আছে এটি হচ্ছে মাঝখান দিয়ে চলে গেছে বাংলাদেশের। তো যার কারণে এই কর্কটক্রান্তি রেখার ব্যাপ্তিকাল হচ্ছে আমরা যদি বলি হচ্ছে আপনার ২৩, তো ২৩-এর হচ্ছে ৩ উপরে অর্থাৎ ২৬ এবং ৩ নিচে অর্থাৎ এটা হচ্ছে ২০ থেকে আপনার ২৬-এর মধ্যে কি এটার ব্যাপ্তিকাল। আবার ঠিক একইভাবে হচ্ছে বাংলাদেশের মাঝ বরাবর হচ্ছে ৯০ ডিগ্রি যেই দ্রাঘিমা রেখা হচ্ছে পূর্ব সেটা হচ্ছে অতিক্রম করেছে। যার কারণে আমরা যদি ৯০-এর আবার এখানে হচ্ছে ব্যাপ্তিকাল এখানে আপনার ২ হচ্ছে এখানে ৮৮ থেকে হবে ৮৮.০১ ডিগ্রি থেকে ৯২.৪১ ডিগ্রি অর্থাৎ এখানে ৪ হচ্ছে এটার ব্যাপ্তি ৮৮ থেকে ৯২ এরকম। এটা ২ কমছে ৯০ থেকে আবার ২ বাড়ছে হচ্ছে। এটা কি হইছে ২৩-এর থেকে ৩ কমছে আবার ২৩-এর থেকে ৩ বাড়ছে। এভাবে মাথায় মনে রাখতে হবে। তবে মনে রাখতে হবে যে কর্কটক্রান্তি রেখা হচ্ছে কি হইছে এটা মাঝখান দিয়ে গেছে। অর্থাৎ এটা এই ২৩-এর আশেপাশেই হবে। এটা হচ্ছে প্রাথমিকভাবে মনে রাখার একটি উপায়। যদি আরেকটা বলি যে বাংলাদেশ হচ্ছে যেহেতু দ্রাঘিমা দিয়ে হচ্ছে সময়ের পার্থক্য নির্ণয় করা হয়। তো বাংলাদেশ হচ্ছে লন্ডনের গ্রিনিচ মান মন্দির বা লন্ডনের টাইম জোন থেকে বাংলাদেশ হচ্ছে আপনার ৬ ঘন্টা এগিয়ে আছে। কয় ঘন্টা? ৬ ঘন্টা। তো ৬ ঘন্টা আগে থাকার কারণে এই 6 ঘন্টার জন্য দ্রাঘিমার পার্থক্য হচ্ছে কত? ৯০ ডিগ্রি। তার মানে কি এইটা হচ্ছে এই ৯০-এর আশেপাশে। তো এইভাবে হচ্ছে একটু মানে শর্টকাটে আগে মনে রাখার চেষ্টা করবেন যে যেহেতু কর্কটক্রান্তি গেছে তার মানে কি এটা ২৩-এর আশেপাশে হবে। যেহেতু হচ্ছে ৬ ঘন্টা আগে আছে দ্রাঘিমার ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে যার কারণে ওটা কী হবে? ৯০-এর আশেপাশে হবে। এইভাবে হচ্ছে প্রাথমিকভাবে এটা মনে রাখতে পারেন। ঠিক আছে? পরবর্তীতে বলা হচ্ছে বাংলাদেশের উত্তরের পাহাড়গুলোকে টিলা বলা হয় কেন? তো বাংলাদেশের উত্তরের পাহাড়গুলোকে টিলা বলা হয় এটার কারণ হচ্ছে যে এই এলাকার পাহাড়গুলো স্বাভাবিক যে অনেক বড় বড় আকারের পাহাড় আছে ওইটার মতো স্বাভাবিক নয়। এটা হচ্ছে ওই পাহাড়গুলো থেকে আরও কম উচ্চতার, যেগুলো হচ্ছে এই চিকনাগোল, খাসিয়া বা জয়ন্তিয়ার মতো বাংলাদেশের উত্তর অঞ্চলের পাহাড়গুলো উচ্চতা তুলনামূলকভাবে বেশ কম। সাধারণত ৩০ থেকে ৯০ মিটারের কাছাকাছি হয়ে থাকে। উচ্চতা কম হওয়ার কারণেই এই পাহাড়গুলোকে স্থানীয়ভাবে কি বলা হয়? টিলা বলা হয়। পরবর্তীতে বলা হচ্ছে আশিনা ঝড় বলতে কি বোঝায়? এই আশিনা ঝড়টা হচ্ছে পশ্চিমবঙ্গের একটি ঝড়। তো এইখানে হচ্ছে আশ্বিন মাসে হচ্ছে ওইখানে এই ঝড়টা সংঘটিত হয়। যার কারণে দেখা যায় হচ্ছে এই ঝড়টাকে বলা হচ্ছে আশিনা ঝড়। বলা হচ্ছে শরৎ ও হেমন্তকালের দিকে অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তার স্বাভাবিক গতিপথ বদলে যখন উত্তর পূর্ব মৌসুমী বায়ুতে রূপান্তরিত হয় তখন ভারতের কিছু এলাকায় ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাতের সৃষ্ট এই জড়ো হওয়াকেই বলা হচ্ছে পশ্চিমবঙ্গে যেটাকে আশিনা ঝড় নামে বলা হয়ে থাকে। ঠিক আছে? আবার বলতেছি মনে রাখতে হবে যে দক্ষিণ পশ্চিম বায়ু পরিবর্তিত হয়ে কি হয়েছে? উত্তর পূর্ব। যদি এখন বলি এটা কিভাবে মনে রাখবেন? দেখেন দক্ষিণ পশ্চিম এটা যদি আপনি এভাবে লেখেন এটা দেখবেন পুরোপুরি দিক পরিবর্তন হয়েছে, গতিপথ বদলে যায়। আবার বলতেছি এটা কি হয়? গতিপথ বদলে যায়। এটা কি হয়? গতিপথ বদলে যায়। তখন আপনি কি করবেন? দক্ষিণের গতিপথ পরিবর্তিত হয়ে কি হবে? উত্তর। আর এই পশ্চিমেরটা পূর্ব হয়ে পরিবর্তন হয়ে কি হবে? পূর্ব। তার মানে এভাবে মনে রাখবেন যে দক্ষিণ পশ্চিম প্রথমে থাকে পরবর্তীতে এটা গতিপথ বদলে যায় অর্থাৎ পুরোপুরি উল্টো হয়ে যায়। তখন কি হয়ে যাবে? সেটা উত্তর পূর্ব হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? উত্তর পূর্ব। যার কারণে এই ভারতের কিছু এলাকায় ঘূর্ণিঝড় বৃষ্টিপাতের সৃষ্টি হয় এবং এই জড়ো হাওয়াকে কি বলে? আপনার আশিনা ঝড় বলে। ঠিক আছে? তার মানে কি পরিবর্তন হয়ে গেছে, এই দেখেন বিপরীত হয়ে গেছে, এই যে এখানে বিপরীত হয়ে গেছে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে এটা মনে রাখবেন। তাহলে এই আশিনা ঝড় প্রাথমিকভাবে মনে রাখবেন এটা হচ্ছে পশ্চিমবঙ্গের। এটা কোথাকার? পশ্চিমবঙ্গ। ঠিক আছে? তো এই হচ্ছে এটার অবস্থা। ওকে? তো এই গেল হচ্ছে আমাদের আশিনা ঝড়। পরবর্তীতে হচ্ছে উপকেন্দ্র কি? তো আমরা জানি যদি কোথাও ভূমিকম্প হয় ধরেন এই যে এখানে কোথাও ভূমিকম্প হয়েছে, হ্যাঁ? তো এখানে ভূমিকম্প হয়েছে এটা সোজা একবার বরাবর যে এই যে এইখানে ভূপৃষ্ঠে এটা হচ্ছে ওইটার উপকেন্দ্র। দেখেন আবারও বলতেছি এই যে পৃথিবী এই পৃথিবীর এই যে এখানে হচ্ছে এটা মানে পৃথিবীর ভিতরে এখানে যে এটা হয়েছে ভূমিকম্পটা হয়েছে এটা ঠিক উপরের দিকের ভূপৃষ্ঠের এই জায়গাটা হচ্ছে ওইটার উপকেন্দ্র। তার মানে হচ্ছে মাটির নিচে ঠিক যে বিন্দুতে ভূমিকম্পের সূত্রপাত ঘটে তাকে কেন্দ্র বা ফোকাস বলা হয়।
তাহলে কেন্দ্রের আরেকটা নাম কি? ফোকাস, এটা মনে রাখবেন। এই ভূগর্ভস্থ কেন্দ্রের ঠিক লম্ব বরাবর, অর্থাৎ ঠিক লম্ব বরাবর যখন বরাবর ভূপৃষ্ঠের উপরের বিন্দুটি হলো উপকেন্দ্র বা এপি সেন্টার। ভূমিকম্পের তীব্রতা এই উপগ্রহ কেন্দ্রে সব থেকে বেশি হয়ে থাকে এবং এখান থেকে তা ক্রমান্বয়ে চারদিকে এই যে ওয়েভ বা ঢেউ আকারে কি হয়, আস্তে আস্তে ছড়াইতে থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার, এটা হচ্ছে উপকেন্দ্র। পরবর্তীতে বলা হচ্ছে সিসমিক রিস্ক জোন কি? 1889 সালে একটি ফার্সি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম ভূমিকম্পের ঝুঁকির মাত্রার উপর ভিত্তি করে বাংলাদেশের একটি মানচিত্র প্রণয়ন করে। অর্থাৎ এটা হচ্ছে এটা হচ্ছে মূলত ভূমিকম্প প্রবণ এলাকা হচ্ছে চিহ্নিত করার জন্য যে মানচিত্র ব্যবহার করা হয়, এটা হচ্ছে সিসমিক রিস্ক জোন। এই মানচিত্রে দেশটিকে ভূমিকম্পের ঝুঁকির 3টি আলাদা অঞ্চলে ভাগ করা হয়, যা সিসমিক রিস্ক জোন নামে পরিচিত। এই বলয়গুলোর মধ্যে রয়েছে প্রথম দিকে প্রলয়ঙ্কারী, তারপর হচ্ছে বিপজ্জনক, তারপর হচ্ছে এইভাবে হচ্ছে এগুলোকে কি করা হয়, চিহ্নিত করা হয়। তো এই হচ্ছে সিসমিক রিস্ক জোন নিয়ে ব্যাখ্যা। মূলত মনে রাখবেন যে ভূমিকম্প প্রবণ এলাকা চিহ্নিত করার জন্য যে হচ্ছে একটি ফার্সি ইঞ্জিনিয়ারিং হচ্ছে যারা হচ্ছে এটা প্রণয়ন করে, এটাই হচ্ছে সিসমিক রিস্ক জোন। তো এই ছিল হচ্ছে 4 অধ্যায় থেকে আমাদের যে অনুশীলনের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো, সেগুলো নিয়ে আলোচনা এবং ব্যাখ্যা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।